গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভারতের সংবিধান থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় রিপিট হওয়া প্রশ্ন। ক্লাসটি পড়তে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না, কারণ এই ক্লাসটি থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন জানতে পারবো। চলো ক্লাসে শুরু করা যাক। আর তার আগে যারা চ্যানেল নতুন ক্লাস করছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ক্লাসটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা এখনও যুক্ত হওনি, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়েছেও। এখানে প্রতিদিনের ক্লাসের আপডেট, বিভিন্ন ধরনের কুইজ, বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এখানে দেওয়া হয়। যারা এখনও যুক্ত হয়নি তারা যুক্ত হয়েছেও। চলো ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নেবো আজকের। কী বলেছে? 1 নম্বর প্রশ্ন, রেগুলেটিং আইন কত সালে পাস হয়? 1772 সালে, 1773 সালে, 1777 সালে, নাকি 1782 সালে? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমার বলা অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? আর প্রতিটা প্রশ্নের কিন্তু ডিটেলস নিয়ে আলোচনা করব। ওকে, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? রেগুলেটিং আইন কত সালে পাস হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন পাস হয়। রেগুলেশন অ্যাক্ট ছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিষয়বস্তু নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম গৃহীত পদক্ষেপ। বোঝা গেল? এবং পিটের ভারত শাসন আইন পাশ করা হয় 1784 সালে, এবং মর্লেমিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 সালে, এবং কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় ভারত শাসন আইনের মাধ্যমে 1919 সালে। সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সালগুলো প্রত্যেকে মনে রাখবে। ওকে, চলো পরের প্রশ্ন। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি? ঠাকুরদাস ভার্গব, কে এম মুন্সি, ডক্টর বি আর আম্বেদকর, নাকি আর্নেস্ট বার্কার? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? কে বলেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধান প্রবেশের চাবিকাঠি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আর্নেস্ট বার্কার কথাটি বলেছিল। তার সঙ্গে দেখে নেব, প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন কে? কে এম মুন্সি। ঠিক আছে, পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন কে এম মুন্সি, এবং প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন হচ্ছে ঠাকুরদাস ভার্গব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট দুটো। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার, জাস্টিস সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, নাকি ওপরের সব কয়টি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ওপরের সব কয়টি। তার সঙ্গে দেখে নেব, প্রস্তাবনাটি 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 সালে সংশোধন করা হয়েছিল। কততম সংবিধান সংশোধনীতে? 42তম। তাতে 3টি নতুন শব্দ যুক্ত করা হয়েছিল। কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টি জিনিস যুক্ত করা হয়েছিল। 1949 সালের 26শে নভেম্বর কিন্তু সংবিধান গৃহীত হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কবে সংবিধান গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। চলো নেক্সট প্রশ্ন। বলছে দেশের স্টিল ফ্রেম কাদের বলা হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, নাকি আমলা? সঠিক অ্যান্সার কোনটা হবে? কাদের বলা হয় স্টিল ফ্রেম? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমলাদের বলা হয় হচ্ছে স্টিল ফ্রেম। নেক্সট প্রশ্ন। ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে কত নং ধারায় বলা আছে? 79 নং ধারায়, 76 নম্বর ধারায়, 75 নম্বর ধারায়, নাকি 52 নম্বর ধারায়? ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে কত নং ধারায় সেটা বলা আছে। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? প্রত্যেকে অ্যান্সার করবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, এবং ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা প্রথম ক্লাস খোঁজো তাদেরকে বলছি তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 76 নং ধারায় বলা আছে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে। তার সঙ্গে দেখে নেব, 79 নম্বর ধারায় বলা আছে পার্লামেন্টের গঠন, 75 নম্বর ধারায় বলা আছে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন, এবং 52 নম্বর ধারায় বলা আছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 110 নম্বর ধারায় বলা আছে কেন্দ্রীয় অর্থ বিল, এবং 124 নম্বর ধারায় বলা আছে সুপ্রিম কোর্টের গঠন। এই ধারাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। বলছে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদন দিতে হবে? 6 মাস, 2 মাস, 15 দিন, নাকি 1 মাস? কোশ্চেনটি ভালো করে পড়ো। জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1 মাসের মধ্যে অনুমোদিত হতে হবে। এবং তার সঙ্গে দেখে নেব, জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারায় রয়েছে। এখনও অবধি জাতীয় জরুরি অবস্থা 3বার ঘোষণা করা হয়েছে। প্রথম হচ্ছে 1962 সালে চীন যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময়, এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের জন্য। এই 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
এবং আর্থিক জরুরি অবস্থা কত নং ধারা রয়েছে? 360 নম্বর ধারা রয়েছে আর্থিক জরুরি অবস্থা। নেক্সট প্রশ্ন বলছে নিম্নের কে লোকসভা ভেঙে দিতে পারে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি স্পিকার? নিম্নের কে লোকসভা ভেঙে দিতে পারে? কার ক্ষমতা রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে লোকসভা সে ভেঙে দিতে পারে। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের লোকসভা ও রাজ্যসভা অধিবেশন আহ্বান করেন, আবার তিনিই কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন। বোঝা গেল? তিনিই কিন্তু লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষ অধিবেশন আহ্বান করেন এবং তিনিই আবার লোকসভা তিনি ভেঙে দিতে পারেন। চল পরের প্রশ্ন, ভারতের আকস্মিক তহবিল কত সালে গঠিত হয়েছিল? 1955 সালে, 1945 সালে, 1965 সালে নাকি 1950 সালে? আকস্মিক তহবিল কত সালে গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1950 সালে ভারতের আকস্মিক তহবিল গঠিত হয়েছিল। এটি ভারতের কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট, যা 1950 সালে 267 নং ধারা অনুসারে ভারতীয় সংবিধান যুক্ত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্টটি ভালো করে দেখো। বলছে এটি ভারতের কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট, যা 1950 সালে 267 নং ধারা অনুসারে ভারতীয় সংবিধান যুক্ত করা হয়েছিল। তাহলে আকস্মিক তহবিল হচ্ছে জরুরি অবস্থা এবং অর্থনৈতিক সংকটের জন্য আলাদা করে রেখে দেওয়া একটি ফান্ড। এই তহবিল কে নিয়ন্ত্রণ করেন? এই তহবিল নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। বোঝা গেল? তাহলে কত নং ধারা রয়েছে? 1950 সালে 267 নম্বর ধারায়। চলো নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পূর্বে রাজ্য বিধানসভার নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। আইনসভা, লোকসভা, রাজ্যসভা নাকি বিধানসভা? স্বাধীনতার পূর্বে রাজ্য বিধানসভার নাম কি ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আইনসভা। রাজ্য বিধানসভার নাম ছিল স্বাধীনতার পূর্বে আইনসভা। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? 1945 সালে 18 জুলাই, 1950 সালে 15 জানুয়ারি, 1947 সালে 18 জুলাই নাকি 1949 সালে 26 নভেম্বর? কোশ্চেনটি ভালো করে পড়ো। জানতে চেয়েছি ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1947 সালে 18 জুলাই ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট পাস করা হয় ব্রিটিশ সংসদে। তার সঙ্গে দেখে নেব ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর এবং ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। বোঝা গেল? তাই সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26 নভেম্বর এবং কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন দুটো। চলো পরের প্রশ্ন, বলছে ভারতের সমবায় আইন প্রথম কবে চালু হয়? 1904 সালে, 1905 সালে, 1914 সালে নাকি 1919 সালে? ভারতে সমবায় আইন প্রথম কবে চালু হয়? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1904 সালে ভারতের প্রথম সমবায় আইন চালু হয়েছিল। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? 1945 সালে 9 ডিসেম্বর, 1950 সালে 9 ডিসেম্বর, 1949 সালে 9 ডিসেম্বর নাকি 1946 সালে 9 ডিসেম্বর? সঠিক অ্যান্সার কোনটা হবে? গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা হয়েছিল। 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। তাহলে যখন 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে যখন গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল তখন সেই সময় অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? 16টি, 12টি, 10টি নাকি 13টি? সঠিক অ্যান্সার কোনটা হবে? সংবিধানে কতগুলি তফসিল ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 12টি তফসিল ছিল ভারতীয় সংবিধানে। ভারতীয় সংবিধানে 25টি অংশ, 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। বোঝা গেল? তাহলে কতগুলি অংশ? 25টি অংশ, 448টি ধারা রয়েছে এবং 12টি তফসিল রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল খণ্ডে কতগুলি ধারা উপস্থাপন করা হয়েছিল? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে ভারতীয় সংবিধানের মূল খণ্ডে কতগুলি ধারা উপস্থাপন করা হয়েছিল? 390টি ধারা, 305টি ধারা, 395টি নাকি 396টি ধারা? সঠিক অ্যান্সার কোনটা? প্রত্যেকে অ্যান্সার করবে। ক্লাসটি ভালো লাগলে আবারও বলছি লাইক করে দিও এবং ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। ঠিক আছে? আর আমাদের অনেকগুলো ক্লাস করানো আছে, স্ট্যাটিক জিকে পড়তে অনেকগুলো ক্লাস করানো আছে। ক্লাসগুলো না দেখলে পরে ক্লাসগুলো তোমরা দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে। ওকে? আচ্ছা, সঠিক অ্যান্সার হয়ে যাবে
395টি ধারা উপস্থাপন করা হয়েছিল। তার সঙ্গে দেখে নেব ভারতীয় সংবিধানের মূল খণ্ডে মোট 12টি অংশ এবং 395টি ধারা এবং 8টি তপশিল ছিল। বর্তমানে আরও 4টি তপশিল যোগ করা হয়েছে, সেখানে এখন মোট তপশিলের সংখ্যা হচ্ছে 12টি, যেটা আমরা আগের প্রশ্নতে কিন্তু পড়ে আসলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলেছে নিম্নের কোনটি বিশাখা গাইডলাইনের সঙ্গে যুক্ত? কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ রোধ, পণ প্রথা রোধ নাকি মহিলাদের যৌন হয়রানি? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? কোনটির সঙ্গে যুক্ত বিশাখা গাইডলাইন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মহিলাদের যৌন হয়রানির জন্য যুক্ত হচ্ছে বিশাখা গাইডলাইন। বিশাখা গাইডলাইন কবে শুরু হয়েছিল? 1997 সালে সুপ্রিম কোর্ট এই নির্দেশিকা জারি করেছিল। বোঝা গেল? চলো পরের প্রশ্ন বলছে কোন দেশের সংসদের মডেলের উপর ভিত্তি করে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়? আমেরিকা পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, জার্মান পার্লামেন্ট নাকি ফ্রেঞ্চ পার্লামেন্ট? কোন দেশের সংসদের মডেলের ভিত্তি করে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ব্রিটিশ পার্লামেন্টের উপর ভিত্তি করে। লোকপাল বিলের ধারণাটি নেওয়া হয়েছে সুইডেন থেকে, এবং যৌথ অধিবেশনের ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, এবং ন্যায় বিচারের ধারণা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। নেক্সট প্রশ্ন, নিম্নের দেশগুলির মধ্যে কোন দেশের লিখিত সংবিধান নেই? কোশ্চেনটি ভালো করে পড়ো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি। নিম্নের কোন দেশগুলির মধ্যে লিখিত সংবিধান নেই? অস্ট্রেলিয়া, জাপান, বাংলাদেশ নাকি ইউনাইটেড কিংডম? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইউনাইটেড কিংডম। পরের প্রশ্ন, কোন দেশের সাংবিধানিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো রুল অফ ল? সুইজারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স নাকি ইউনাইটেড স্টেট? কোন দেশের সাংবিধানিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো রুল অফ ল? রুল অফ ল কি এটা আমরা জানবো। আগে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ব্রিটেনের। আচ্ছা, রুল অফ ল কি? রুল অফ ল হচ্ছে শাসকের কথা বা ইচ্ছা নয়, রাষ্ট্র চলবে শুধুমাত্র আইন দ্বারা। আইনই রক্ষা করবে নাগরিককে, এবং আইনই ঠিক করবে নাগরিকদের অধিকার, নাগরিকদের নিরাপত্তা এবং নাগরিকের আচার নিয়ন্ত্রণ, সব কিছু কিন্তু আইনই রক্ষা করবে। এবং আইন হতে হবে কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার, যাতে মানুষ সহজেই বুঝতে পারে আইন। ঠিক আছে, এবং আইনের আস্থা যেন সবাই পায় তা নিশ্চিত করতে হবে। এই হলো হচ্ছে রুল অফ ল। বোঝা গেল? তাহলে দেশের সব কিছু চলবে হচ্ছে আইনের দ্বারা, আইন সব কিছু রক্ষা করবে, এটাই হচ্ছে রুল অফ ল। আচ্ছা, পরের প্রশ্ন, জাতির একতা ও অখণ্ডতা শব্দগুলি কোথায় দেখা যায়? নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, জরুরি অবস্থা বিষয়ক আইন নাকি প্রস্তাবনা? সংবিধানে কোথায় দেখা যায় জাতির একতা ও অখণ্ডতা? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রস্তাবনাতে দেখা যায় এই শব্দগুলি, জাতির একতা ও অখণ্ডতা। তার সঙ্গে দেখে নেব ভারতীয় সংবিধানে আত্মা বলা হয় কিন্তু প্রস্তাবনাকে। বোঝা গেল? ভারতীয় সংবিধানে আত্মা বলা হয় প্রস্তাবনাকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন কবে লাগু হয়? 1957 সালে, 1955 সালে, 1965 সালে নাকি 1985 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন চালু হয়। তার সঙ্গে দেখে নেব ভারতীয় নাগরিকত্ব আইন আছে সংবিধানের 2 নং পার্টে। কত নম্বর পার্টে? 2 নং পার্টে আছে। এবং ভারতীয়দের নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় রয়েছে সংবিধানের 10 নম্বর ধারায়। বোঝা গেল? ভারতের নাগরিকত্ব আইন রয়েছে সংবিধানের 2 নম্বর পার্টে, এবং ভারতের নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় রয়েছে সংবিধানের 10 নম্বর ধারায়। চলো পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 বার, 3 বার, 5 বার নাকি 1 বার? কতবার এখনো পর্যন্ত সংবিধানে প্রস্তাবনা সংশোধন করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1 বার করা হয়েছে। কবে? সংবিধানের প্রস্তাবনাকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1 বার সংশোধন করা হয়েছিল। বোঝা গেল? আগে কিন্তু আমরা পড়ে আসতাম কী কী অ্যাড করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, এক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ইংল্যান্ড, রাশিয়া, জার্মানি নাকি ফ্রান্স? এক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে এক নাগরিকত্বের ধারণা। রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে রিপাবলিকান শব্দটি নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। এবং দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? চলো পরের প্রশ্ন, বলছে কোন ধারা বুনিয়াদী শিক্ষার অধিকার দেয়? 15B নাম্বার ধারা, 31 নং ধারা, 21 A নং ধারা নাকি 22 নং ধারা? সংবিধানে কোন ধারা বুনিয়াদী শিক্ষার অধিকার দেয়?
সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 21 নং ধারা সংবিধানের বুনিয়াদী শিক্ষার অধিকার দেয়। শিক্ষার অধিকার আইনটি সাধারণত আরটিএ আইন নামে পরিচিত। এই আইনের লক্ষ্য ভারতীয় সংবিধানের ধারা 21 অধীনে ভারতের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। বোঝা গেল? পরের প্রশ্ন, নিম্নের কোন মৌলিক অধিকারটি ভারতীয় সংবিধান নিশ্চিত করে না? স্বাধীনতার অধিকার, পেশা নির্বাচনের অধিকার, ধর্ম পালনের অধিকার নাকি সাম্যের অধিকার? নিম্নের কোন মৌলিক অধিকারটি ভারতীয় সংবিধান নিশ্চিত করে না? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পেশা নির্বাচনের অধিকার। ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। এই হল টোটাল 6টি মৌলিক অধিকার। তার মধ্যে কিন্তু পেশা নির্বাচনের অধিকার কিন্তু নেই, সেই জন্যেই পেশা নির্বাচনের অধিকার হচ্ছে সংবিধান নিশ্চিত করে না। ওকে, নেক্সট প্রশ্ন, আইনের চোখে সমতার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? জার্মানি, কানাডা, আমেরিকা নাকি ব্রিটেন? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? আইনের চোখে সমতার ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমাদের সংবিধান ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা প্রথম ক্লাস করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। আর সামনে আমাদের জিডি কনস্টেবলের পরীক্ষা আছে। স্ট্যাটিক জিকের ওপর থেকে আমাদের অনেকগুলো ক্লাস করানো আছে, যেগুলো তোমাদের আপকামিং জিডি পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং চ্যানেলে কিন্তু প্লেলিস্টও করা আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, তো চলো ক্লাসটাকে এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।